বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরণ কলেজ আয়োজিত হিসাব বিজ্ঞানের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞানের ধারামগত কাঠামো, এটা নিয়ে কি করব, আলোচনা করব। এই আলোচনা কয়েকটা ভাগ থাকবে। প্রথমেই থাকবে যে ধারণাগত কাঠামোটা কী, তারপরে গ্যাপ কী, তারপরে আইএসএফএসসি কী, তারপরে আমাদের থাকবে যে হিসাব বিজ্ঞানের যে প্রথা, নীতিমালা, নীতিমালার উৎস, তারপরে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি সি ইত্যাদি নিয়ে আমরা কী করব, আলোচনা করব। তা আমাদের প্রথমে যেটা আলোচনা করতে হবে যে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোটা কী। আচ্ছা, এখানে ধারণাগত কাঠামো বলতে হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তথ্য এবং প্রায়োগিক নীতিমালাকে বোঝায় আর কি। অর্থাৎ এটা হচ্ছে যে যার ওপর অ্যাকাউন্টিংটা দাঁড়ায় আছে। এটা 1976 সালে এফএসবি একটি ত্রিখণ্ডে বিভক্ত ডিসকাশন মেমোরান্ডাম প্রকাশ করছে, যার শিরোনামে ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কতগুলো কনসেপ্ট পাওয়া গেছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট এসএফএসি জারি করা হয়েছে, যেগুলো কারবারি প্রতিষ্ঠানের কালান্তিক আর্থিক প্রতিবেদন নিয়ামক ভিত্তিতে কাজ করে আর কি। সেগুলো হচ্ছে এসএফএসি 1-এতে হচ্ছে অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল রিপোর্টিং বাই বিজনেস এন্টারপ্রাইজ, এসএফএসি নম্বর 2-তে হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, আর এসএফএসি 3 হচ্ছে এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ বিজনেস এন্টারপ্রাইজ, এসএফএসি 4 হচ্ছে অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল রিপোর্টিং বাই নন বিজনেস অর্গানাইজেশন, আর এসএফএসি 5 হচ্ছে রিকগনিশন অ্যান্ড মেজারমেন্ট ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ বিজনেস এন্টারপ্রাইজ, আর এসএফএসি নাম্বার 6 হচ্ছে এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই এসএফএসি এগুলো থেকেই কী হয়েছে, আমাদের হিসাব বিজ্ঞানের ধারণাগত যে কাঠামো সেটা তৈরি হয়েছে। এটার 3টা স্তর আছে আর কি। এর মধ্যে এসএফএসি 1 অনুযায়ী হলো মৌলিক উদ্দেশ্যগুলো। ফার্স্ট লেভেল হচ্ছে বেসিক অবজেক্টিভ, অ্যান্ড বেসিক অবজেক্টিভের জন্য 4টে প্রশ্নের উত্তর পাইতে হবে, যে আর্থিক বিবরণী কাদের জন্য প্রয়োজন, কথিত ব্যবহারকারীর কী কী তথ্য দরকার, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় তথ্যের কতটুকু এই দিয়ে পূরণ হয়, প্রয়োজনীয় হিসাব তথ্যাদি পেতে কী ধরনের কাঠামো প্রয়োজন হয় আর কি। তো এইটা হলো এসএফএসি 1 অনুযায়ী। আর দ্বিতীয় অংশ বলা হয়েছে হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য, এসএফএসি 2 অনুযায়ী। এটা হলো এটা বলা হয়েছে যে 2 রঙের গুণাবলী থাকতে হবে। অর্থাৎ এসএফএসি 2-তে আমার মৌলিক ধারণা বা ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে দ্বিতীয় স্তর হবে। সেখানে মেইন কথাই হচ্ছে যে 2 রঙের গুণাবলী থাকতে হবে। একটা হচ্ছে প্রাথমিক গুণাবলী, আর একটা হচ্ছে মাধ্যমিক গুণাবলী। প্রাথমিক গুণাবলী হচ্ছে রিলায়েবিলিটি। আবার রিলেভেন্সটা হইতে হবে 3 প্রকার, যে প্রেডিক্টিভ ভ্যালু, ফিডব্যাক ভ্যালু আর টাইমলিনেস। আর রিলায়েবিলিটিটা হইতে হবে আবার 3 প্রকার, সেটা হচ্ছে ভেরিফাইবিলিটি, রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস বা উপস্থাপনগত বিশ্বস্ততা, নিউট্রালিটি। আর মাধ্যমিক গুণাবলী হবে 2টা, একটা হচ্ছে কম্পারেবিলিটি বা তুলনাযোগ্যতা, আর একটা হবে কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা। এটা হচ্ছে 2 অনুযায়ী হবে। তাহলে এটার আগে বলছি যে আমার দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ থাকবে। তৃতীয় স্তর থাকবে শনাক্তকরণ এবং পরিমাপকরণের ধারণা। তৃতীয় স্তরে আমার অনুমান থাকবে, নীতিসমূহ থাকবে এবং সীমাবদ্ধতা থাকবে। অনুমান আছে 4টি, সেটা হচ্ছে সত্তা ধারণা বা এন্টিটি কনসেপ্ট, চলমান প্রতিষ্ঠান ধারণা বা গোয়িং কনসার্ন কনসেপ্ট, 3 নম্বর হচ্ছে আর্থিক পরিমাপের এককের ধারণা বা মানি ইউনিট কনসেপ্ট, 4 হচ্ছে হিসাবকাল ধারণা বা পিরিয়ডিসিটি কনসেপ্ট। আর তৃতীয় স্তরের ক্ষতে থাকবে নীতিসমূহ বা প্রিন্সিপালস, এখানেও 4টা থাকবে। সেটা হচ্ছে ঐতিহাসিক ক্রয়মূল্য নীতি, রাজস্ব শনাক্তকরণ নীতি বা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, 3 নম্বর হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল, 4 নম্বর হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। আর গতে থাকবে সীমাবদ্ধ বা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এটাও 4টা। একটা হচ্ছে কস্ট বেনিফিট কম্পারিজন, 2 নম্বর হলো ম্যাচুয়ালিটি, 3 নম্বর হলো শিল্পরীতি বা ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, রক্ষণশীলতা, বা 4 নম্বর হচ্ছে কনজারভেটিজম। এই কটা জিনিস হচ্ছে তৃতীয় ধাপে আমার কী করতে হবে, আলোচনায় আসবে আর। তাহলে আমাদের 3টা ধাপে আমাদের এই কনসেপচুয়াল যে ধারণা, সেটা আসলে মূলত এই 3টা ধাপের মধ্যেই সীমাবদ্ধ। এই 3টা ধাপ আমাদের কী করতে হবে, বুঝতে হবে আর কি। তারপরে আমাদের যেই জিনিসটা এখানে আরও প্রয়োজন হবে, যে হিসাব বিজ্ঞানের যে নৈতিকতার ব্যাপারটা হচ্ছে যে আমরা কী হব,
সব কাজে মানবিক হব, নৈতিক হব, মানুষকে ঠকাবো না, হিসাবে কোনো রকমের ফ্রড তথ্য দিব না, এবং সবাই যাতে এই তথ্য ব্যবহার করে সঠিক তথ্যটা পায়, এবং নিরপেক্ষতা বজায় রাখবো। কোনো কিছুতে আমরা করব না, পার্শিয়ালিটি করব না, বা কোনো পক্ষকে আমরা সমর্থন দিব না। আমাদের যে তথ্য আমরা পাইছি সেই তথ্য অনুযায়ী আমরা কী করব, রিপোর্ট প্রদান করবো। এটার নামই হচ্ছে কি নৈতিকতা আর কি। তারপর আমাদের জানতে হবে যে গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অর্থাৎ গ্যাপগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচালনার ক্ষেত্রে সমরূপতা আনয়নের জন্য যে সকল নিয়ম, নীতি বা মান তৈরি করা হয়েছে তাকেই সার্বজনীন হিসাব বিজ্ঞান নীতিমালা বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা গ্যাপ বলে আর কি। তো এখন এই গ্যাপের মধ্যে তোমার যেই কথাটা এটা গ্যাপ কোত্থেকে কারা করলো আর কি, যে সোর্স অফ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা কোত্থেকে এটি আসলো, সেটা আসলো এপিবি থেকে বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড থেকে, এফএসবি থেকে, সিএপি থেকে। সিএপি মানে হচ্ছে কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউর, আর এফএসবি মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারপরে আছে এগুলো আসলে এসিসি থেকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে, তারপরে মেনলি এটা ইউএসের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তারপরে এআইসিপিএ, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, তারাও কিন্তু এই গ্যাপ তৈরিতে সাহায্য করছে। আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, তারপরে হিসাব বিজ্ঞান সংক্রান্ত গবেষণা প্রকাশন, অ্যাকাউন্টিং রিসার্চ বুলেটিন, যেটা এআইসিপিএ কর্তৃক ইস্যুকৃত হয়। তারপর ট্রিপল আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, তারপরে এফএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এরা মিলে কী করছে, গ্যাপটাকে প্রণয়ন করছে আর কি। এখন গ্যাপের নীতিগুলো কি, গ্যাপ যেগুলো তৈরি করছে সেখানে প্রথমেই বলা হয়েছে যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং কনসেপ্ট দেওয়া হয়েছে 4টি, আর জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস দেওয়া হয়েছে 8টি। এই জিনিসগুলো আমরা আলোচনা করব। যারা গ্যাপ কর্তৃক ইস্যুকৃত যে 4টা ধারণা, প্রথমটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট, অর্থাৎ ব্যবসা সবসময় কী থাকবে, আলাদা একটা সত্তা থাকবে এবং সে তার নিজের নামে বিজনেস করতে পারবে। তারপর হচ্ছে গুইং কনসার্ন কনসেপ্ট, অর্থাৎ এটা ব্যবসা একটা কী থাকবে, চলমান থাকবে। তারপরে অপরিবর্তিত মুদ্রামান নীতি বা স্টেবল মনিটারি কনসেপ্ট, অর্থাৎ আমরা যেই মুদ্রায় হিসাব করব, যেমন ডলারে করলে অলওয়েজ ডলারে করব, ইউরোতে করলে ইউরো করব, টাকাতে করলে টাকা করব। তারপরে পিরিয়ডিসিটি কনসেপ্ট বা হিসাবকাল ধারণা, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সময় পর পর হিসাব শেষ করতে হবে। আর এখানে যে গ্যাপ যে 8টা প্রিন্সিপালের কথা বলছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কস্ট প্রিন্সিপাল মানে অর্থাৎ ক্রয় মূল্য, এটাকে কী করতে হবে, হিসাব করতে হবে। তারপরে বস্তুবাদিতা বা অবজেক্টিভ প্রিন্সিপাল, অর্থাৎ অবজেক্টিভ দেখতে অর্থাৎ এটাকে নৈবাত্তিক থাকতে হবে এটার প্রতি। আদায়করণ নীতি রিয়েলাইজেশন প্রিন্সিপাল মানে হচ্ছে যেটুকু আদায় হয়েছে বা হবে পুরোটাই হিসাব করতে হবে। আয় ব্যয় সংযোগ নীতি হচ্ছে আমরা যা আয় করি যা ব্যয় করি এই দুইটার মধ্যে পার্থক্য করে মুনাফা তো দেখাতে হবে আমাদের। আপেক্ষিক গুরুত্ব নীতি অর্থাৎ যেটা যা গুরুত্ব আছে ওটা দিতে হবে। পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অর্থাৎ পুরা জিনিস প্রকাশ করতে হবে, কোনো গোপন রাখা যাবে না। সঙ্গতি রক্ষা নীতি, কনসিস্টেন্সি থাকতে হবে, একটা বছরের সাথে পরের বছর কনসিস্টেন্সি। আর একটা হলো রক্ষণশীলতার নীতি, এখানে হচ্ছে যে আমাদের যদি সম্ভাব্য লাভ এবং সম্ভাব্য ক্ষতি থাকে, সেখানে সম্ভাব্য লাভটা হিসাবভুক্ত করার প্রয়োজন নেই, কিন্তু সম্ভাব্য ক্ষতিটা কী করতে হবে, অবশ্যই হিসাবভুক্ত করতে হবে। তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমাদের আর্থিক হিসাব বিজ্ঞানে আমাদের কী আর্থিক বিবরণীতে কী উপাদান থাকে আর কি। আর্থিক বিবরণীতে আমার থাকে অ্যাসেট থাকে, তো অ্যাসেটগুলোকে আবার 5 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো আমার জানতে হবে যে ফিনান্সিয়াল পজিশনে যে অ্যাসেট থাকে সেই অ্যাসেটকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে বাস্তব সম্পদ, দৈনন্দিন জীবনে তড়িৎ চিহ্নিতযোগ্য এবং দৈহিক অবয়ব আছে, এগুলি হলো বাস্তব বা স্পর্শযোগ্য সম্পদ, যেমন ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, ইনভেন্টরি, মোটর গাড়ি, ক্যাশ ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ভবিষ্যতে প্রাপ্য টাকা গ্রহণের অধিকার বা রাইট ফর রেভিনিউ পেমেন্ট ইন ফিউচার, অর্থাৎ খরিদ্দার বা কর্মচারীর নিকট হতে ভবিষ্যতে টাকা পাওয়ার যে অধিকার, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, এগুলি হচ্ছে এগুলো। তারপর 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে সেবা গ্রহণের অধিকার, বিভিন্ন জলকন্যা সংস্থা অথবা বিমা কোম্পানিকে ইতিপূর্বে প্রদত্ত অগ্রিম টাকার বিনিময়ে দাবিযোগ্য সেবা পাওয়ার অধিকার হচ্ছে এটা। যেমন প্রিপেড আমরা যদি ইন্স্যুরেন্স করি তাহলে সে আমার কিন্তু পরবর্তীতে কী দিবে, সেবা দিবে। তারপরে হচ্ছে অদৃশ্য সম্পদ বা ইনটেনজিবল অ্যাসেট, যেসব অবাস্তব
সম্পদ হতে ভবিষ্যতে পরোক্ষভাবে উপকার পাওয়ার আশা করা যায় সেগুলি হচ্ছে অদৃশ্য সম্পদ, যেমন গুডউইল, প্যাটেন্ট, ডিফার্ড চার্জ ইত্যাদি। তারপর হচ্ছে কাল্পনিক, ভুয়া বা কৃত্রিম সম্পদ বা ফিকটিশাস অ্যাসেট, যে সম্পদগুলোর বাস্তবে কোনো বাজার মূল্য নাই বা আদায়যোগ্য মূল্য নাই এবং বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেই সব সম্পদকেই কাল্পনিক বা ভুয়া সম্পদ বলে। যেমন কারবার গঠনের যে খরচ, প্রিলিমিনারি এক্সপেন্স বা অর্গানাইজেশন কস্ট, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, আন্ডার রাইটিং কমিশন, শেয়ার ডিসকাউন্ট ইত্যাদি। তারপরে আমাদের শিখতে হবে লায়াবিলিটি। লায়াবিলিটি হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃক কৃত বা সেবার মূল্যস্বরূপ ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন দেনা বা ঋণকেই কী বলা হয়? লায়াবিলিটি বলা হয়। যেমন বিবিধ পাওনাদার বা অ্যাকাউন্টস পেয়েবল, ঋণপত্র, বকেয়া বিল, বন্ধকি ঋণ প্রভৃতি। অন্য দৃষ্টিতে প্রতিষ্ঠানের সম্পদের ওপর দাবি বা ক্লেম অন অ্যাসেটকেই লায়াবিলিটি বলা হয়। হিসাব সমীকরণ অনুযায়ী দায় বা লায়াবিলিটি হচ্ছে মোট সম্পদের একাংশ যা বাইরের বিভিন্ন পক্ষ, যেমন বাকিতে পণ্য সরবরাহকারী বা ঋণদাতা যোগান দেয়। তাই এ ধরনের দায়কে বাহ্যিক দায় বা আউটসাইড লায়াবিলিটি হিসাবে আখ্যায়িত করা যায়। পক্ষান্তরে মালিক যেটা দেয় বা মালিকের যেই মূলধন প্রদান করে তাকে আমরা মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি নামে আখ্যায়িত করতে পারি। এখন আমার মালিকানা সত্ত্বটাও বুঝতে হবে যে মালিকের ইকুইটি বলতে কোম্পানি সম্পদরাজিতে মালিকের দাবির পরিমাণকে বোঝায়। সংক্ষেপে একে আমরা মানে মূলধনও বলে থাকি আর কি। তাহলে মালিকানা সত্ত্বাকে অবশিষ্ট দাবি বা রেসিডুয়াল ক্লেম নামেও অভিহিত করা হয়, কারণ প্রতিষ্ঠানের মোট সম্পদ হতে বাইরের লোকেরা বা সংস্থার দাবি তথা দায় বাদ দিলে অবশিষ্ট সবটুকুই মালিকের পাওনা বা ইকুইটি। তাহলে এই হচ্ছে মানে একটা ফিনান্সিয়াল পজিশনের অ্যাসেট এবং লায়াবিলিটির সংজ্ঞা। তাহলে এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা সর্বশেষ যেটা আলোচনা করব যে হিসাব বিজ্ঞানের 3টা সি। হিসাব বিজ্ঞানের 3টা সি হচ্ছে ক্রয় মূল্য ধারণা বা কস্ট কনসেপ্ট, সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি, আর কনজারভেটিজম বা রক্ষণশীলতা। আর কস্ট কনসেপ্টটা হচ্ছে আমরা কিসে লিখব যে আমরা ক্রয় মূল্যে এটাকে লিপিবদ্ধ করব। আর সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি হচ্ছে একই প্রতিষ্ঠান প্রতি বছর একই নিয়ম অনুসরণ করবে, আলাদা আলাদা নিয়ম প্রতি বছর করবে না। আর রক্ষণশীলতা হচ্ছে বা কনজারভেটিজম হচ্ছে আমার সম্ভাব্য লাভকে হিসাবভুক্ত করার প্রয়োজন নেই, কিন্তু সম্ভাব্য ক্ষতিকে অবশ্যই কী করা আছে? হিসাবভুক্ত করার প্রয়োজন আছে। তারপরে আমরা সর্বশেষ যেটা জানবো যে বাংলাদেশ এবং বাংলাদেশে মানে হিসাব বিজ্ঞান পেশা কারা কন্ট্রোল করে। তো বাংলাদেশের 2টা সংস্থা আছে হিসাব বিজ্ঞান পেশা দেখার জন্য, একটা হচ্ছে ICAB আর একটা হচ্ছে ICMAB। এই দুটি পেশাই হিসাব বিজ্ঞানের মানে উন্নয়নের জন্য কাজ করতেছে এবং তারা রুলস রেগুলেশন যে কোনটা আমরা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না এইসব নিয়ে তারা তাদের মতামত প্রদান করে এবং এই মতামতের উপর ভিত্তি করেই সরকার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেটা আমাদের প্রয়োজন সেটা কি করে গ্রহণ করে এবং যেটা দরকার মনে করে না সেটা কি করে না, গ্রহণ করে না। এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি এই আলোচনায় তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কারো সমস্যা থাকে আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এগুলো সলভ করে নিবা। আর অবশ্যই বাসায় থেকে পড়াশোনা করবা, কারণ এই করোনাকালে বাসায় থাকার কোনো বিকল্প নাই। এই জন্য বাসায় থাকো, পড়াশোনা করো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।